আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এনটিভি ইউরোপ নিউজ। সাথে আছি আমি ফরিদা ইয়াসমিন। সংবাদের শুরুতেই জানিয়ে দিব আজকের সংবাদের প্রধান প্রধান শিরোনাম। ব্রিটেনে স্থায়ী হতে দীর্ঘ অপেক্ষা, শতাব্দীর কঠোরতম অভিবাসন নীতি লেবার সরকারের। যুক্তরাজ্যে তীব্র ঠান্ডা, তুষার ঝড়ে স্কুল সড়ক বন্ধ, নতুন আইস সতর্কতা জারি। এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মদিন পালিত। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। দর্শক, শুরুতে ব্রিটেন প্রসঙ্গ। যুক্তরাজ্যে বৈধ অভিবাসীদের স্থায়ী বসবাসের অনুমতি আইএলআর পেতে এখন ৫ বছরের পরিবর্তে সাধারণত ১০ বছর অপেক্ষা করতে হবে, এমন নতুন প্রস্তাবনা ঘোষণা করেছেন স্বরাষ্ট্র সচিব শাবানা মাহমুদ। ২০২১ সালের পর দেশে প্রবেশ করা প্রায় ২৬ লাখ মানুষ এর আওতায় আসবেন। নতুন নীতিতে বেনিফিট নেওয়ার ভিত্তিতে অপেক্ষার সময় আরও বাড়বে। ১২ মাসের কম বেনিফিট নিলে ১৫ বছর, আর ১২ মাসের বেশি নির্ভরশীল হলে অপেক্ষা বেড়ে ২০ বছর হবে, যা ইউরোপের মধ্যে সবচেয়ে দীর্ঘ। স্বাস্থ্য ও সামাজিক পরিচর্যা ভিসাধারীদের ক্ষেত্রেও অপেক্ষা করতে হবে ১৫ বছর। তবে এনএইচএস এ কর্মরত চিকিৎসক, নার্সরা আগের মতো ৫ বছরেই স্থায়ী বসবাস পাবেন। উচ্চ আয়কারী বা উদ্যোক্তাদের জন্য ৩ বছরে দ্রুত স্থায়ী হওয়ার সুযোগ থাকবে। সরকার বলছে, যুক্তরাজ্যের অংশ হয়ে ওঠা একটি অর্জনযোগ্য সুবিধা এবং আবেদনকারীদের ইংরেজি দক্ষতা, অপরাধমুক্ত রেকর্ড ও স্থিতিশীল আয় প্রমাণ করতে হবে। বিরোধী কনজারভেটিভ পার্টি নতুন নীতিকে সমর্থন জানালেও সম্ভাব্য ফাঁকফোকর নিয়ে সতর্ক করেছে। অন্যদিকে রিফর্ম ইউকে দল বরাবরের মতো আইএলআর পুরোপুরি বাতিল করার দাবি জানিয়ে আসছে। সরকার বলছে ২০২৬ থেকে ২০৩০ সালের মধ্যে প্রায় ১৬ লাখ মানুষ স্থায়ী বসবাসের জন্য যোগ্য হয়ে উঠতে পারেন, যা নীতিগত পরিবর্তনের প্রয়োজনীয়তা আরও বাড়িয়েছে। এই নীতির উপর পরামর্শ ও আলোচনা চলবে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত এবং ২০২৬ সালের বসন্ত থেকে নতুন নিয়ম কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে। As this government announced in its immigration white paper, the starting point for settlement will move from 5 years to 10. Those who work in a public service, including doctors, teachers, nurses, would qualify after 5 years. Specifically, the cohort of lower qualified workers who entered the country along with their dependents through the health and care visa, some of whom are never expected to be net economic contributors. It is right that we apply more stringent controls for this group, and for that reason we propose they should wait 15 years before they can earn settlement. যুক্তরাজ্যের বিভিন্ন অঞ্চলে তুষারপাত ও বরফ জমে শত শত স্কুল বন্ধ হয়েছে এবং গুরুত্বপূর্ণ সড়কে ব্যাপক বিঘ্ন ঘটেছে। রাত থেকে আরও এলাকায় বরফাচ্ছন্ন আবহাওয়া ছড়িয়ে পড়বে বলে সতর্ক করেছে মেট অফিস। উত্তর পূর্ব স্কটল্যান্ড, ওয়েলসের পশ্চিমাঞ্চল, দক্ষিণ পশ্চিম ইংল্যান্ড এবং ইংল্যান্ডের পূর্ব উপকূলে হলুদ সতর্কতা জারি রয়েছে। নর্থ ইয়র্ক, মুরোস ও ইয়র্কশায়ার উলসের কিছু এলাকা আমবার সতর্কতার আওতায়, যেখানে ১৫ থেকে ২৫ সেন্টিমিটার পর্যন্ত তুষারপাত হতে পারে। বৃহস্পতিবার ছিল সপ্তাহের সবচেয়ে ঠান্ডা রাত। স্কটল্যান্ডের গ্রামীণ এলাকায় তাপমাত্রা নেমেছে প্রায় -১২ ডিগ্রি সেলসিয়াস। ইউকেএইচএসকে ইংল্যান্ড শনিবার পর্যন্ত ঠান্ডাজনিত স্বাস্থ্য সতর্কতা দিয়েছে, যা বয়স্ক ও অসুস্থদের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। স্কটল্যান্ডে ১০০-এরও বেশি স্কুল বন্ধ হয়েছে এবং A90 ও A939 এর মতো সড়কগুলো তুষারে অচল হয়ে পড়েছে। ওয়েলসেও বিদ্যুৎ বিভ্রাট, সড়ক বন্ধ এবং গণপরিবহন বাতিলের ঘটনা ঘটেছে। পেমব্রোকশায়ার, কেরেডিজন ও কারমার্থেনশায়ারে বহু স্কুল বন্ধ করতে হয়েছে। ইংল্যান্ডের উত্তরের ৩ অঞ্চলে আমবার স্বাস্থ্য সতর্কতা বলবৎ রয়েছে। দাতব্য সংস্থাগুলো মানুষদের খোঁজ খবর নেওয়ার আহ্বান জানিয়েছে, বিশেষ করে বয়স্ক ও ঝুঁকিপূর্ণ লোকজনের। দর্শক, এবার কমিউনিটি প্রসঙ্গ। জগন্নাথপুর উপজেলা প্রবাসী সংঘের উদ্যোগে জিসিএসই পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রছাত্রীদের অ্যাওয়ার্ড সার্টিফিকেট প্রদান করা হয়েছে। গ্রেটার ম্যানচেস্টার প্রতিনিধি শাহ মোবাশ্বির আলী রিপোর্টে থাকছে বিস্তারিত।
জগন্নাথপুর উপজেলা প্রবাসী সংঘ ওল্ডহামের উদ্যোগে 16তম বাৎসরিক GCSE কৃতিত্ব পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় প্রতিবারের ন্যায়। এবারও সংগঠনের সভাপতি সাবেক কাউন্সিলর ফজলুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দেওয়ান মহসিন উদ্দিন ও খালিস মিয়ার যৌথ পরিচালনায় মঙ্গলবার ওল্ডহাম স্থানীয় গ্র্যান্ড ভেন্যু হলে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ম্যানচেস্টারস্থ সহকারী হাই কমিশনার মোহাম্মদ জুবায়েদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওল্ডহাম মেট্রোপলিটন কাউন্সিল মেয়র ইডি মুরসের, টেমসাইড সিভিক মেয়র শিবলি আলম, ওল্ডহাম মেট্রোপলিটন কাউন্সিল ডেপুটি লিডার কাউন্সিলর আব্দুল জব্বার এমবি, ডিএল ডারেন ক্লার্ক, মুজাহিদ খান এমবি ডিএল, আলী আকবর ওবিডিএল, কাউন্সিলর নজরুল ইসলাম, কাউন্সিলর মোহন আলী, কাউন্সিলর ফুলজার আহমেদ, নাজমুল ইসলাম, মিস্টার জে ক্রেগ, নবীগঞ্জ এডুকেশন ট্রাস্ট ইউকের সাবেক সেক্রেটারি আব্দুল শহীদ সহ কমিউনিটির বিশিষ্টজনেরা। অতিথিবৃন্দ কৃতি ছাত্রছাত্রীদের হাতে সার্টিফিকেট ও ক্রেস্ট তুলে দেন এবং আশা প্রকাশ করেন তারা সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ জাতি গঠনে ও উন্নত বিশ্বে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অভিভাবক ও কমিউনিটির মুখ উজ্জ্বল করবে এবং তাদের সুস্বাস্থ্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন অতিথিবৃন্দ। কৃতি ছাত্রছাত্রীরা তাদের অনুভূতি জানাতে গিয়ে কমিউনিটির সকলের দোয়া কামনা করেন। I want to give a massive thank you to the Jagannathpur Upazila Professional Sangho for organising this GCSE achievement and honouring me with this award. It truly means a lot to me to be recognised by our own community, and I give a massive thank you to them. This award not only reflects my achievement, but it also reflects the love, support and the praise of my family. I want to give a massive thank you from the bottom of my heart to my parents and my siblings for helping me, always guiding me and standing by my side throughout every step of my journey. Jazakallah to them. পরিশেষে দোয়া ও নৈশভোজের মাধ্যমে সবার সমাপ্তি ঘটে। শাহ মুবাশশির আলী, এনটিভি ইউরোপ, গ্রেটার ম্যানচেস্টার। রডসডেল জালালিয়া মসজিদের প্রতিষ্ঠাকালীন ট্রেজারার কমিউনিটি নেতা হাজী আতর মিয়া চৌধুরী স্মরণে এক শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গ্রেটার ম্যানচেস্টার প্রতিনিধি শাহ মুবাশশির আলী জানাচ্ছেন বিস্তারিত। বিগত কয়েক দশক ধরে যুক্তরাজ্য রস্টেল বাংলাদেশি কমিউনিটির সেবাদানকারী প্রবীণ মুরব্বী রস্টেল জালালিয়া জামে মসজিদের প্রতিষ্ঠাকালীন সাবেক ট্রেজারার বিএসিপি রস্টেলের ডাইরেক্টর ও দিনারপুর ওয়েলফেয়ার অর্গানাইজেশন ইউকের সম্মানিত উপদেষ্টা হাজী আতর মিয়া চৌধুরী স্মরণে রস্টেল বাংলাদেশি কমিউনিটির উদ্যোগে এক শোকসভা ও দোয়া মাহফিল স্থানীয় বাংলাদেশ অ্যাসোসিয়েশন অ্যান্ড কমিউনিটি প্রজেক্ট বিএসিপিতে অনুষ্ঠিত হয় রবিবার। হাজী শামসুল ইসলামের কোরআন তেলাওয়াতের মাধ্যমে বশির আহমেদের পরিচালনায় ও খন্দকার আব্দুল মুসাব্বির এমবির সভাপতিত্বে মরহুমের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন কমিউনিটির প্রবীণ মুরব্বী জনাব আজমল খান, মুশাহিদ হোসেন, সাবেক মেয়র সৈয়দ আলী আহমেদ, মোহাম্মদ মিলাদুর রহমান, হাফিজ নজরুল ইসলাম, আব্দুল আহাদ, মির্জা আসকির বেগ, ফজলুল হক চৌধুরী, মাওলানা শামসুল ইসলাম, আব্দুল মুকিদ চৌধুরী, মোহাম্মদ হেলাল চৌধুরী, মোহাম্মদ মোহন মিয়া, মরহুমের বড় ছেলে নজরুল ইসলাম চৌধুরী ও ছোট মেয়ে রুপিয়া চৌধুরী সহ রস্টেল বাংলাদেশি কমিউনিটির সম্মানিত নেতৃবৃন্দ। বক্তাগণ মরহুমের রুহের মাগফিরাত কামনা করে এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা সহমর্মিতা প্রকাশ করেন এবং বলেন রস্টেল সত্যি অভিভাবক শূন্যতে পরিণত হলো। তার চলে যাওয়াতে এই অপূরণীয় ক্ষতি পুষিয়ে ওঠা খুবই কষ্টের। জালালিয়া জামে মসজিদের সম্মানিত ইমাম মাওলানা শাহজাহান চৌধুরীর বক্তব্য ও মুনাজাতের পর সবার সমাপ্তি ঘটে। শাহ মুবাশশির আলী, এনটিভি ইউরোপ, গ্রেটার ম্যানচেস্টার। জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা সভা করেছে সুইডেন বিএনপি শাখা। 16 নভেম্বর সন্ধ্যায় রাজধানী স্টকহোমের সেস্ট্রপ এলাকায় এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সহকর্মী জামাল মিয়া জানান, সংগঠনের সভাপতি আবুল হাসান খান বাবুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রেজাউল করিম শিশিরের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুইডেন বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ডক্টর তারেক মাহফুজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সভাপতি মোতাহের হোসেন জাহাঙ্গীর। অনুষ্ঠানের প্রধান বক্তা ছিলেন বাসিত চৌধুরী। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত, জাতীয় সঙ্গীত ও দলীয় সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে বক্তারা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরেন। তারা বলেন, বিএনপির একমাত্র রাজনীতি হওয়া উচিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের রাজনীতি। বক্তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসী
ত্যাগী নেতাদের মনোনয়ন দেওয়ার দলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন ডক্টর গাজী মহিউদ্দিন, হেলাল উদ্দিন হেলু, কবির আহমেদ, শফিউল সিদ্দিকী রিপন, ওয়াসি উদ্দিন খান পাঠান, আশিকুর রহমান কানন সহ অনেকে। একটা রাজনীতি বর্তমানে আমাদের করা উচিত, সেটা কি শহীদ জিয়ার যে আদর্শ, সেই আদর্শকে বাস্তবায়ন করতে হবে। বিকল্প আমি কিছুই দেখি না। যদি এই আদর্শ বাস্তবায়ন না করে তাহলে বিএনপি ভুল করবে। এবার বাংলাদেশের খবর। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের 61তম জন্মদিন আজ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র তারেক রহমানের রাজনৈতিক জীবনের বড় অংশই কেটেছে নির্বাসনে। তারেক রহমানের 36 বছরের রাজনৈতিক জীবন নানা ঘাত প্রতিঘাতের সাক্ষী। ফ্যাসিস্টদের পতনের পর তার দেশে ফেরার অপেক্ষায় সবাই। হাসান মাহমুদ জানাচ্ছেন বিস্তারিত। 1-11-এর এক অস্বস্তিকর বাঁকবদলের ভিন্ন প্রেক্ষাপট দেশের জাতীয়তাবাদী ভবিষ্যৎ রাজনীতির তরুণ নেতৃত্ব তারেক রহমানকে নির্বাসনের নিয়তিতে বাধ্য করেছিল 2008 সালে। তারেক রহমানকে মুক্তিযুদ্ধের উত্তাল সময়ে মা বেগম খালেদা জিয়ার সাথে পাকিস্তান হানাদার বাহিনীর বন্দিত্ব বরণ করতে হয়। পিতা জিয়াউর রহমান তখন মুক্তিযুদ্ধের রণাঙ্গনে এক অকুতোভয় বীর যোদ্ধা। সেনা কর্মকর্তা থেকে সিপাহী জনতার মিলিত বিপ্লব মেজর জিয়াকে দেশের রাষ্ট্রপতির আসনে নিয়ে এলেও তাদের জীবন ছিল সাদামাটা। ঢাকার BAF শাইন স্কুল অ্যান্ড কলেজ দিয়ে শুরু করা শিক্ষা জীবনে 80-র দশকে তারেক রহমান ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। পিতার মৃত্যুর পর মা বেগম খালেদা জিয়া রাজনীতির মাঠে যখন স্বৈরাচার বিরোধী আন্দোলনের উত্তাল নেতৃত্বে, তখন সেই আন্দোলনে যোগ দেন তারেক রহমানও। 1988 সালে বিএনপিতে নাম লেখান জাতীয়তাবাদের এই তরুণ নেতা। 91 সালের নির্বাচনে মা বেগম খালেদা জিয়ার নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণের মধ্য দিয়ে তৃণমূল বিএনপিকে শক্তিশালী করায় মনোযোগ দেন তারেক রহমান। আমাকে ভোট দিতে হবে এমন কোনো কথা নেই, আপনার ভোট আপনিই দিবেন, যাকে ইচ্ছা আপনিই দিবেন। 1994 সালে ডাক্তার জোবাইদা রহমানের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি। বিএনপির স্থায়ী কমিটি তারেক রহমানকে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব মনোনীত করে 2002 সালে। মুক্তিযোদ্ধা পিতার আদর্শ লালন করে 2005 সালে দেশব্যাপী তৃণমূল সম্মেলন আয়োজনের মাধ্যমে কেন্দ্র থেকে গ্রামান্তরের মানুষের কাছে সাড়া জাগানিয়া বার্তা দেন তারেক রহমান। 2007 সালে মঈন ফখরুদ্দিনের সময়ে খড়গ নেমে আসে জিয়া পরিবারে। 7ই মার্চ তারেক রহমানকে গ্রেফতার করে সেনা সমর্থিত সরকার। দায়ের করা হয় 13টি মিথ্যা মামলা। কারাবরণ আর শারীরিক ও মানসিক নির্যাতনে যেতে হয় হাসপাতালে। প্রায় 18 মাস কারাবাসের পর জামিনে মুক্ত হয়ে 2008 সালে 11 সেপ্টেম্বর উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান তিনি। দীর্ঘ 17 বছর লন্ডনে থেকেই দেশের রাজনীতির চড়াই উতরাইয়ে জাতীয়তাবাদের পতাকাকে দিক নির্দেশনা ও নেতৃত্ব দিয়ে ঐক্যবদ্ধ রেখেছেন তারেক রহমান। দিয়েছেন গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব, হয়েছেন দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান। সেই অধিকার প্রতিষ্ঠিত করতে হবে ভোটের মাধ্যমে। স্ত্রী ডাক্তার জোবাইদা রহমান ও কন্যা জাইমা রহমানকে নিয়ে নির্বাসিত জীবনে তারেক রহমান হারিয়েছেন ভাই আরাফাত রহমান কোকোকে। প্রিয় মা বেগম খালেদা জিয়ার কারাবন্দিত্ব আর অসুস্থতা দূর পরবাসে তাকে কষ্টের কাছে অসহায় করে তুলেছে। 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে আবারও সব নিষেধাজ্ঞার জাল ছিন্ন করে আশার আলোকবর্তিকা হয়ে বেজে উঠেছে জাতীয়তাবাদের এই কণ্ঠস্বর। স্বৈর শাসনকে মেনে নিতে রাজি নয়। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্বভার কাঁধে তুলে জাতীয়তাবাদের পতাকাকে নিয়ে চলেছেন সামনের দিকে এই জাতীয়তাবাদের নেতা। হাসান মাহমুদ, NTV নিউজ, ঢাকা। দর্শক, সময় হলো একটি বিজ্ঞাপন বিরতির। ফিরে এসে থাকছে সিলেট অফিস থেকে পাঠানো তথ্য ছবি নিয়ে সংবাদ প্রতিদিনের সিলেট। এরপর দেখবেন প্রতিদিনের সিলেট।